নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতায় শুরু করছি আনন্দ সকাল। রাতের ন্যাশনাল হাইওয়ে একেবারে ভয়াবহ চেহারা নিয়েছিল রবিবার রাতে। একেবারে মাঝরাতে এক তরুণী তার সহকর্মীদের সঙ্গে যাচ্ছিলেন এবং সেই সময় দীর্ঘ 20 কিলোমিটার রাস্তা তাকে গাড়ি ধাওয়া করে, এমনটাই অভিযোগ। এবং তারই চাপে কিন্তু একেবারে গাড়ি ওলটপালট হয়ে যায় ওই তরুণী সহ যে সহযাত্রীরা ছিলেন তাদের। সহযাত্রীরা প্রাণে বাঁচলেও তরুণী কিন্তু প্রাণ বাঁচাতে পারলেন না, একেবারে দুষ্কৃতীদের শিকার হয়ে গেলেন বলা যায়, এমনটাই কিন্তু বাড়ির লোকজন এবং তার সঙ্গে যারা ছিলেন সেই প্রত্যক্ষদর্শীরা এমনটাই বলছেন। যদিও আসানসোল দুর্গাপুর কমিশনারেট কিন্তু একেবারে উল্টো কথা বলছে, কোনো ইফটিজিং হয়নি, শুধুমাত্র গাড়ির রেশারেশি। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে, কোথায় নিরাপত্তা? গোটা রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা কিন্তু আবারও প্রশ্নের মুখে। তার পাশাপাশি গতকাল ডক্টর স্মিট ছিল, আপনারা জানেন, একদিকে বেতন বৃদ্ধি যেমন করা হলো, তার পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনার তদন্ত চলবে, কিন্তু সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলো জুনিয়র ডাক্তারদের ওপর থেকে। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দেবো তাদের সঙ্গে। তসিফ খান রয়েছেন জয় মল্লিক, সৈকত গিরি এবং প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। ভয়াবহ একটা ঘটনার সাক্ষী থাকতে হলো এই রাজ্যের মানুষকে। একের পর এক শহরে নিরাপত্তার অভাব, একেবারে বয়স্ক মানুষই হন বা তরুণী বা কিশোরী বা নাবালিকা, ছাড় নেই কিন্তু কারো। ন্যাশনাল হাইওয়ের ওপর রবিবার মাঝরাতে যে ভয়াবহ ঘটনার শিকার হতে হলো, যেখানে নিজের সহকর্মীদের নিয়ে গাড়িতে গয়া যাচ্ছিলেন চন্দননগর থেকে ওই তরুণী। 27 বছর বয়সী, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়। একেবারে পিছন থেকে একটা সাদা রঙের ক্রেটা গাড়ি ধাওয়া করে আসে দীর্ঘ 20 কিলোমিটার, এমনটাই তার প্রত্যক্ষদর্শীরা, গাড়ির চালক বলছেন, তার বাড়ির লোক অভিযোগ করছে। এবং একেবারে দীর্ঘ রাস্তা কটূক্তি করা হয়, ইঙ্গিত করা হয় ওই তরুণীকে লক্ষ্য করে। দীর্ঘ 20 কিলোমিটার ধাওয়া করে যাওয়ার সত্ত্বেও কোথাও কিন্তু পুলিশের প্যাট্রোলিং ভ্যান চোখে পড়েনি। এবং এই গোটা ঘটনার পর গাড়িতে ধাক্কাধাক্কি হওয়ার পর গাড়ি একেবারে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীর। পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে তারপর পানাগড় বাজারের কাছে যে রন্ডিয়া মোড় রয়েছে, ঠিক সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দেখা যাচ্ছে যে রাস্তায় কতটা দ্রুত গতিতে এই গাড়িটি ছিল। তার কারণ পিছন থেকে গাড়িটিকে প্রথমে ধাক্কা মারা হয় এবং তারপর চাকার দাগগুলো পর্যন্ত এখানে রয়েছে। এবং এখানে এই যে দেখা যাচ্ছে যে দোকান সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং শুধুমাত্র ভেঙেছেই নয়, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এখানে কিভাবে এই কংক্রিটের অংশ সেটা পর্যন্ত ভেঙে যায়। শুধুমাত্র ভেঙে যায় এই কারণেই গাড়িটি এখানে এসে উল্টে যায় এবং উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার কিন্তু মৃত্যু হয়েছে। এবং ওই মহিলার মৃত্যু হয় তখন দেখা যাচ্ছে পিছন থেকে যে সাদা গাড়িটি, যেখানে 5 জন যুবক ছিল, যে 5 জন যুবক সেই ঘটনাস্থল অর্থাৎ এখান থেকেই তারা চম্পট দেয়। তারা কোথায় গেল সেটা জানার জন্য ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। উনিশ নম্বর জাতীয় সড়কে পেট্রোল পাম্পে তেল ভরার পর থেকেই পিছু ধাওয়া করে ওই পিছনের যে গাড়িটি, এবং তারপর এরা যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাদেরকে সাইডে ধাক্কা মারে এবং তারপর এরা সার্ভিস রোডে উঠে যাওয়ার পর এই গাড়িটিকে আবার পেছন থেকে সাইডে এসে ধাক্কা মারে এবং তারপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘাতক গাড়িটির নাম্বার ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি যে বাবলু যাদব নামে এক ব্যক্তি, যে ঠিক যেখানে ঘটনাস্থল তার থেকে 1 কিলোমিটারের মধ্যেই তার বাড়ি, তার নামেই এই গাড়ি রয়েছে। এবং তার বাড়ির সামনে আমরা এসেছি, বাড়ির দরজা বন্ধ, সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বাড়ির বাইরের এই যে গেট, একটি গেট খোলা এবং আরেকটি গেট বন্ধ অবস্থায় রয়েছে। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু না বলা হলেও স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, যে গাড়িটি ধাক্কা মেরেছিল ওই মহিলার গাড়িকে এবং যে গাড়িতে 5 জন যুবক উপস্থিত ছিল, ঘটনার পর থেকে তারা চম্পট দেয়, সেই গাড়িটি যার নামে, সেই বাবলু, সে তার বাড়িতে নেই, তার আত্মীয় স্বজনরাও বাড়িতে নেই, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তার বাড়ির সামনে এসে। পরিবারের বক্তব্য আপনাদের শোনাবো এবং প্রত্যক্ষদর্শী সহযাত্রীদের বক্তব্য শোনাবো। তবে তার আগে একবার দেখিয়ে দিই আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি কি বলছেন। ইভটিজিং এর কোনো ঘটনা কিন্তু ঘটেনি, নিছকই রেশারেশির ঘটনা। কিন্তু সেই রেশারেশিও যদি হয়ে থাকে তাহলে তার উপরও তো নজরদারি পুলিশের রাখার কথা। দেখুন সিপির বক্তব্য।
এখানে কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা হয়নি, কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ গুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মিটার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে। রাস্তার মধ্যে একটা গাড়ি, যার হুন্ডাই ক্রিটা গাড়ি যেটা সামনে যাচ্ছিল, ওটাকে মিটার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা, এবং যে মিটার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল তার সঙ্গেও কোলাইড করে। তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা বেরিয়ে যায় এবং যে মিটার গাড়ি ছিল সেটাও পিছে পিছে যাচ্ছিল। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকে দিয়ে শুরু করব। সলিলদা, একেবারে ঘটনা ঘটে যাওয়ার 24 ঘন্টা আগেই কিন্তু পুলিশের এই প্রেস কনফারেন্স, এবং সেখানে একেবারে স্পষ্ট করে তারা বলছেন যে ইভ টিজিং এর ঘটনা ঘটেনি, নিছকই রেষারেষির ঘটনা। যদি সেটাও হয় তাহলে এখনো পর্যন্ত ওই যে গাড়ির ভেতরে গ্লাসে যে তরল পাওয়া গিয়েছিল তার ফরেনসিক টেস্ট হয়েছে কিনা, গাড়ির গায়ে যে আঘাতের চিহ্ন রয়েছে সেই ধাক্কাধাক্কির সেটার ফরেনসিক টেস্ট হয়েছে কিনা, মৃতার ময়না তদন্তের রিপোর্ট, পরিবারের বক্তব্য, সহযাত্রীদের বক্তব্য, বাবলু যাদব যার নামে গাড়ি তাকে এখনো পর্যন্ত খুঁজে পায়নি পুলিশ, যারা পালিয়ে গেল তাদের হদিশ পায়নি, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, এই সবগুলো বাদ দিয়ে পুলিশ কি করে কনক্লুশনটা ড্র করতে পারলো? না, কনক্লুশন ড্র করাটা ঠিক সঠিক নয়, কারণ আমাদের দেখো কমান্ড স্ট্রাকচার, এখানে থানা লেভেল অফিসাররা এসিপিকে যেরকম বুঝিয়েছে, এসিপি ডিসিপিকে বলেছেন, ডিসিপি সিপিকে বলেছেন, সিপি অ্যাকর্ডিংলি বলছেন। দেখো 2 নম্বর হচ্ছে লোকাল গাড়ি। এখন যেটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, ইভেন যদি র্যাশ ড্রাইভিং, এটা তো সিপি বললেন যে র্যাশ ড্রাইভিং হয়েছিল, মানে রেষারেষি হচ্ছিল বা চেজিং করছিল, র্যাশ ড্রাইভিং হুইচ কজ ডেথ অফ এ পারসন, আগে কিন্তু ছিল যে 2 বছরের সাজা এবং ফাইন দিয়ে মিটিয়ে নেওয়া যেত। এখন কিন্তু তোমাকে বলছে বিএনএস 106(2) পরিষ্কার বলছে ইমিডিয়েটলি আফটার দ্য অকারেন্স যে ড্রাইভার যে র্যাশ ড্রাইভিং যে করছিল, হি শুড রিপোর্ট ইট টু দ্য লোকাল পুলিশ অফিসার ইমিডিয়েটলি আফটার দ্য অকারেন্স অর এ নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট, ইমিডিয়েটলি। সে কিন্তু অ্যাবসকন্ড করে আছে। 1 নম্বর। দেখো স্টেটমেন্ট যদি সিপি বলছেন যে স্টেটমেন্ট এরকম ইভ টিজিংয়ের কোনো স্টেটমেন্ট ছিল না, কিন্তু তোমরা বারবার দেখিয়েছো ড্রাইভার থেকে শুরু করে অকুপেন্টসরা প্রত্যেকেই বলছিল, অঙ্গভঙ্গি করছিল, ইঙ্গিত করছিল, হাত নাড়ানাড়ি করছিল। তার মানে কি ইভ টিজিং মানে যে চলন্ত গাড়িতে থাকতে যে আমাকে একটা গালাগালি করতে হবে তার তো কোনো মানে নেই। আমার অঙ্গভঙ্গি, আমার জেস্টার পশ্চার, দ্যাট ট্যান্টামাউন্টস টু ইভ টিজিং। যদি তা নাও হয়ে থাকে, একজন মহিলা মারা গেছে এবং মর্মন্তুদ ঘটনা, এবং এর থেকে নৃশংস ঘটনা আর হতে পারে না, এবং এর সাজা হচ্ছে 10 বছর ইমিডিয়েট অ্যারেস্ট। আর সবচেয়েতে কেসটা 12টা বাজছে এই কারণে যে তুমি গ্লাইকেমিক ইন্ডেক্স টেস্ট যেটা হয় উইদিন 24 আওয়ার্স অফ ইনটেক অফ অ্যালকোহল, তাহলে তুমি ব্লাড বিএসি ব্লাড অ্যালকোহল কন্টেন্ট তো তুমি পাবে না আর। সুতরাং তারা যদি লোকালি হয়ে থাকে, 10 মিনিটের রাস্তা তার থানা থেকে, পুলিশ স্টেশন থেকে, হোয়াই দ্য অ্যারেস্ট কুড নট বি এফেক্টেড, এইগুলো কিন্তু তোমার ভাবতে হবে। আর যদি তুমি না করো, এটা যদি না করো, তাহলে আমাদের কর্তব্যের প্রতি আমাদের যে গাফিলতি, এটা কিন্তু পরিষ্কার প্রমাণিত হবে, এবং যার ফলে এই রকম একটা নৃশংস মৃত্যুর কোনো বিচার হবে বলে আমার মনে হয় না। আমি তৌসিফের কাছে এই জায়গায় যাব। তৌসিফ, একেবারে পুলিশের তড়িঘড়ি এই সাংবাদিক বৈঠক, এবং আমি যে কথাগুলো বললাম, মানে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় এই কনক্লুশনে আসার জন্য, সেই তথ্যগুলো পুলিশের হাতে কি এসে পৌঁছে গিয়েছে এত দ্রুত? এই গ্লাসগুলোকে কি নেওয়া হয়েছে, ফরেনসিকে পাঠানো হয়েছে? দেখুন, এটা খুবই দুঃখজনক ঘটনা। একটা পরিবারের মহিলা মারা গিয়েছেন, খুবই দুঃখজনক। আমাদেরকে আজকের যুগে একটা কথা মনে রাখতে হবে যে সবার কাছে মোবাইল আছে। এই গাড়িতে ছিলেন 5 জন, একটা ড্রাইভার ফ্রন্ট সিটে বসেছিলেন, মহিলা যিনি মারা গেছেন উনিও ফ্রন্ট সিটে বসেছিলেন, আর পিছনে 3টা জন ছিলেন। যখন গাড়ি
টার্ন করেছে শুধু একজনই মারা গেছেন মহিলাটা, ড্রাইভারটাও সেফ, পিছনে যে তিনটা ছিলেন কো প্যাসেঞ্জার ওনারাও মাইনর ইনজুরি পেয়েছেন। আর যদি কোনো ইভ টিজিংয়ের মানে ইনসিডেন্ট হয়ে থাকলে এনারা নিশ্চয়ই ওই সময় মোবাইল থেকে রেকর্ডিং করতেন। এখন পুলিশ যেটা বলছে উল্টে গেছে তৌসিফ, সেই না অবস্থায় ওর আগে, না ওর আগে, তখন তো আমি তো ওর আগে, আমি তো 20 কিলোমিটার এরা যা অভিযোগ করছেন যে গাড়িটাকে ক্রমাগত চেস করা হচ্ছে, বাঁচার জন্য তারা সার্ভিস লেনে ঢুকে গিয়েছেন, গাড়িটাকে ইউ টার্ন নেওয়ার কোনো সুযোগ নেই, সমানে গাড়িটাকে চাপা হচ্ছে, কখনো পিছনে ধাক্কা, কখনো সামনে আসছে, কখনো পাশ দিয়ে ধাক্কা, গাড়িটা ডিভাইডারে আটকে গেছে, সেই অবস্থায় ধাক্কা গাড়িটা টার্ন করেছে। হ্যাঁ, আমি কারো সাইড নিয়ে কথা বলছি না, আমি বলছি না, আমি বাস্তবটা বলছি, হ্যাঁ, সাইডের কোনো প্রশ্ন নেই এখানে। আমি বলছি যে প্রশ্নটা হচ্ছে বাস্তবটা আপনি ভাবুন, সেই সময় আপনি রেকর্ডিং করছেন যখন গাড়িটা উল্টে পাল্টে যাচ্ছে, আপনার পাশের জন মারা গেছে। অ্যালিগেশন হচ্ছে যে 20 কিলোমিটার থেকে আমাকে ইভ টিজিং করছে, তাই তো? আমি বলছি যে নিশ্চয়ই ওনাদের কাছে মোবাইলে কোনো রেকর্ডিং থাকবে, উনি নিশ্চয়ই পুলিশকে দেবেন। যেমন পুলিশ বলছে যে আমরা সিসিটিভি থেকে দেখেছি যে ধাক্কা যে গাড়ি খেয়েছে ওটা পিছনে আছে আর ক্রেটাটা আগে আছে। যাই হোক, এই পুলিশ, আমি মনে করি যে আমাদের পুলিশ কেপেবল পুলিশ ফোর্স আছে, ওনারা নিশ্চয়ই উইদিন 24 আওয়ার একটা প্রেস কনফারেন্স করেছেন, এফআইআর হয়েছে, আমি মনে করছি যে গাড়ির মালিক তিনি থাকেন ঘটনাস্থল থেকে 200 মিটার দূরে, এখনো পর্যন্ত তার কিন্তু কোনো হদিশ পুলিশ দিতে পারেনি। বেশ, পুলিশের এফিসিয়েন্সি নিয়ে আমি আবারও কথা বলবো, তবে এই জায়গায় আপনাদের একবার দেখিয়ে দেবো মৃতা ওই তরুণী, তার সহযাত্রীরা, প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন, তাদের কি অভিজ্ঞতা হচ্ছে রবিবার রাতে ওই হাইওয়ের ওপর। দেখুন। এটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেথ হয়ে গেছে। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিলেন? এই গাড়িতে মধ্যে 5-6 জন মতন ছেলে ছিল গাড়ি, শুধু ছিলেন। তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? তারা একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পাত দেখাচ্ছিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে, তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরে চাবিটা কেড়েছি, তখন আমাকে 2 ঠাসা মেরেছি। তাও আমি চাবিটা কেরাম ভাবে করে চাবি বের করি। কতজন ছিল গাড়িটার ভেতরে? সাদা গাড়ি 4-5 জন ছিল। হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে। কিন্তু লাস্টে আমরা কী করে এখান থেকে করলাম, লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পালাবার চেষ্টা করেছে, তার মধ্যে আমি এখানে বেরিয়ে ভিতর দিয়ে কেরাম বেরিয়ে ওকে ধরে চাবিটা কেড়ে আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। জয়, মোটের উপর একটা জিনিস বোঝা যাচ্ছে যে রাতের হাইওয়ে মোটেও সুরক্ষিত নয়। পানাগড়ের ওই মোড়টা পেরোনোর চেষ্টা করছিলেন ড্রাইভার, তিনি বারবার বলছেন যে ওখানে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। আজকে সিপির বক্তব্যটাই যদি আমরা ধরে নিই, তার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, ইভ টিজিং এর ঘটনা ঘটেনি, একটা রেশারেশি ওভারটেকিং এর ঘটনা ঘটেছে, তাহলে সেটার ওপরেও কি কোনো নজরদারি হয়েছে? সেটাকে থামানোর কোনো চেষ্টাও কি হয়েছে? আজকে ওভারটেকিংই যদি হয়ে থাকে অ্যাকর্ডিং টু সিপি, তাহলে সেই ওভারটেকিং এর জেরে একজনের প্রাণ চলে গেল। না, এই পানাগড়ের ঘটনাটার পরে বেশ কিছু টেকনিক্যাল জিনিস আমার একটু খটকা লাগছে। দেখো, কলকাতার বুকে হোক বাইরে, যখন স্পিড লিমিট কেউ ওভার করে যায় তখন কিন্তু একটা টিকিট অটোমেটিক জেনারেট হয়। তার মানে সিস্টেম বুঝতে পারে যে যে স্পেসিফিক স্পিড লিমিট ধরা আছে তার থেকে বেশি স্পিডে যাচ্ছে, অটোমেটিক সিস্টেম বলে দিচ্ছে। তাহলে একটা স্পেসিফিক গাড়ি যদি 20 কিলোমিটার কন্টিনিউয়াস স্পিড লিমিটের ওভার হয়ে যাচ্ছে, তাহলে যে কন্ট্রোল রুমে বসে আছে পুলিশ অফিসার, তার ওটাকে করা উচিত নয়, নোট করা উচিত নয়। এক, দ্বিতীয়, আমার বক্তব্য হচ্ছে যেখানে হেল্পলাইনের বারবার বলা হচ্ছে হেল্পলাইন আছে, মহিলাদের জন্য আলাদা হেল্পলাইন আছে, হাইওয়ের জন্য হেল্পলাইন, সেই হেল্পলাইনে যদি কল গিয়ে থাকে তাহলে হেল্পলাইনের ব্যবস্থা কি ছিল? নেক্সট হচ্ছে পেট্রোলিং, হাইওয়ের পেট্রোলিং কার কি করছিল 20 কিলোমিটারের মধ্যে? তাহলে একটা কোনো পেট্রোলিং অফিসার ছিল না, পেট্রোলিং গাড়ি ছিল না পুলিশের। তার মানে এটা বোঝা যাচ্ছে যে হাইওয়েতে কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। অদ্ভুতভাবে আরেকটা জিনিস দেখো, প্রথম দিনেই কিন্তু পুলিশ অফিসার বা পুলিশ তারা কিন্তু একটা কনক্লুশনে চলে আসছে, ইনভেস্টিগেশন হলো না, যেসব জিনিস পাওয়া গেল উইটনেস তাদের ভার্সন নিয়ে সেখানে কোনো ইনভেস্টিগেশনের প্রশ্ন নেই। যে মদ্যপ বলছে অবস্থায়, সে 24 ঘন্টার মধ্যে সে ফারার, তাকে অ্যারেস্ট করা গেল না, কিন্তু 24 ঘন্টা
48 ঘন্টা পেরিয়ে গেলে তার শরীরে যে মদ ছিল, Trace টাই তো অ্যালকোহল ছিল, পাওয়া সেটা যাবে তো না। ট্রেসই করা যাবে না। একদম। তার মানে উইদাউট এভিডেন্স, উইদাউট ইনভেস্টিগেশন পুলিশ কনক্লুশনে চলে আসছে যে ইফ টিজিং হয়নি। এটা কি করে পুলিশ করতে পারে সেটাই কিন্তু অদ্ভুত লাগছে। একেবারে এত দ্রুত সমাধানে কিভাবে এত সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে পুলিশ, এই প্রশ্ন যেমন থাকবে, তার পাশাপাশি আমি সৈকতের কাছেও আলোচনায় ফিরবো। যে গাড়ি, সাদা গাড়ি ক্রেটা, যেটাতে নাকি অভিযুক্তরা ছিল, সেই গাড়ি যদি সামনেই থেকে থাকে তাহলে এই মহিলার গাড়ির উদ্দেশ্য বা কি ছিল, সেই বা পিছনে ছিল কেন, এবং যদি অভিযুক্তদের কোনো গিলটি ফ্রি মাইন্ড থেকে থাকে তাহলে গাড়ি ফেলে তারা পালিয়ে গেল কেন, এখনো পর্যন্ত তাদের খোঁজ কেন পাওয়া গেল না। নিছক দুর্ঘটনা নয়, ভয়াবহ একটা ঘটনা ন্যাশনাল হাইওয়ের ওপর রবিবার মাঝরাতে, আর সেই ঘটনার শিকার হয়ে গেলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়। বাড়ি চন্দননগরে, থমথম করছে শোকে পাথর মা। পুরো ব্যাপারটাই আড়াল হচ্ছে, না হলে এতক্ষণ কাউকে খুঁজে পাওয়া যায় না, এটা কোনো কথা বলুন তো? আমাদের ছেলেগুলোকে হ্যাঁ, ছাড়ছে না। এতক্ষণ পর্যন্ত কেন খুঁজে পায়নি, কাউকে কেন ধরতে পারেনি? কি জন প্রশাসন কি কাজে লাগছে, কি কাজে লাগছে প্রশাসন থেকে? লাভ কি আমাদের? আমাদের সেফটি সিকিউরিটি কোথায়? কিছু গোপন করার চেষ্টা করছে মনে হচ্ছে। মনে হচ্ছে মানে আর কি বলবো, আর কিছু ভাষা নেই বলার। আমি এই জায়গায় সৈকতের কাছে যাব। সৈকত, একেবারে সেই আরজি করের ঘটনা যদি আমরা মনে করি, সেখানেও কিন্তু বারবার তোমাদের পক্ষ থেকে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে যে গোল্ডেন আওয়ারটা, তদন্তের গোল্ডেন আওয়ারটাকে কোথাও নষ্ট করে দেওয়া, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোমরা বারবার করেছিলে এবং বারবার কোথাও পুলিশি গাফিলতির দিকে আঙুল তুলেছিলে। সেই ঘটনার 7 মাস পরে আবারও একটা ভয়াবহ ঘটনা দেখতে হলো এই গোটা রাজ্যের মানুষকে। এই ঘটনার কি ব্যাখ্যা, এই দ্রুততা, এই প্রেস কনফারেন্স এবং এখনো পর্যন্ত কোনো গ্রেফতারি নেই? চূড়ান্তভাবে আইন শৃঙ্খলতার অবনতি গোটা রাজ্য জুড়ে, আরজি কর থেকে আজকের এই পানাগড়ের ঘটনা, সব জায়গায় যদি আপনি দেখেন পুলিশ প্রশাসন তারা নির্যাতিতার পরিবারের কথা মতন যে অভিযোগ তাকে গুরুত্ব না দিয়ে কোথাও ধর্ষকদের বাঁচাতে, কোথাও ইফটিজারদের বাঁচাতে বিভিন্ন রকম স্টেটমেন্ট জারি করছে। একটা পুলিশ প্রশাসনের কর্তা, আইপিএস অফিসার, সে যদি প্রেস কনফারেন্স করে 24 ঘন্টার মধ্যে বলে দেয় যে ইফটিজিংয়ের ঘটনা ঘটেনি, তাহলে আপনি পার্ক স্ট্রিট, কামদুনি, আরজি কর, পানাগড় টিউনিং এক শুনতে পাবেন। কেন মাঝরাত্রে মেয়েটি বেরিয়েছিল, এরকম কোনো ঘটনা ঘটেনি, সাজানো ঘটনা। আরজি করে তো মেয়েটি সুইসাইড করেছিল, তারপর পানাগড়ে আজকে বলছে ইফটিজিংয়ের ঘটনা ঘটেনি। আচ্ছা, ড্রাইভারের অন রেকর্ড মিডিয়া এবিপি আনন্দ পেতে পারে, পুলিশ পেতে পারছে না। তার সহযাত্রীদের অভিযোগের কথা এবিপি আনন্দ লাইভ দেখাতে পারে, পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না। আসলে ইফটিজারদের বাঁচাতে পুলিশ প্রথম থেকে পরিকল্পনা গ্রহণ করেছে যাতে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি না পড়ে। পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সাদা শাড়ি, হাওয়াই চটি, ইমেজটাকে ক্লিন করতে হবে। আসলে গোটা রাজ্য জুড়ে পার্ক স্ট্রিট থেকে যে ট্র্যাডিশন শুরু হয়েছে সমানে অব্যাহত। আমরা দায়িত্ব নিয়ে অভিযোগ করছি এই রাজ্যে এই অভিযুক্তরা, ধর্ষকেরা, ইফটিজাররা তারা স্থানীয় পুলিশ প্রশাসন এবং তৃণমূলের ঘনিষ্ঠ এবং তাদের হাত মাথায় রয়েছে বলেই পুলিশ প্রথম থেকে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমি আলোচনায় আসবো আবারও। আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে একেবারে ঘটনা 24 ঘন্টার মাথায়, যেখানে একেবারে পুলিশ কমিশনার খোদ তিনি একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার কথা বলছেন সাংবাদিক বৈঠক করে, তারপরে তদন্তের ভবিষ্যৎ আদৌ কি খুব উজ্জ্বল, এই নিয়ে আলোচনায় আসবে। এবং অবশ্যই তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কিন্তু চিকিৎসকদের মাইনে বাড়ানোর কথা বলেছেন সব স্তরে, এবং তাই নিয়ে ইতিমধ্যেই রাজনীতির পারদ চড়ছে। ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।